বিজেপিকে নিয়ে আমরা ওয়াশিং মেশিন বলি, বিজেপিতে যোগ দিলে ময়লা জামা কাপড় পরিষ্কার হয়ে যায়, কিন্তু বিজেপি যদি ওয়াশিং মেশিন হয়ে থাকে তৃণমূলও ধোপা বাড়ির গাধা, তাই না? সেই গাধার পিঠে চেপেও তো লোকে ধোপা বাড়িতে গিয়ে কাপড় কেচে আসতো। এটা খুব দুর্ভাগ্যজনক। কোনো রাজনৈতিক দল নয়, এমনকি আমাদের দেশের চিফ জাস্টিস তিনি প্রশ্ন করা ক্রিটিক্যাল যুব সমাজকে দেশের লায়াবিলিটি মনে করেন। এরা সব বেকার, চাকরি বাকরি পায়নি, এরা প্রশ্ন করছে, আরটিআই করছে। তো বেকার, এরা যে বেকার, এরা কোনো চাকরি বাকরি পায়নি, তার জন্য দোষটা কার? এদের দোষ না রাষ্ট্রের দোষ? ভারতের 4,500 রাজনৈতিক দল রয়েছে, ছোট বড় মিলিয়ে, ইলেকশন কমিশন রেজিস্টার্ড। তাদের 4,499টা দলের এতে কোনো সমস্যা হচ্ছে না, খালি একটা দলের চুলকুনি হচ্ছে। যদি সরকারকে হাতে না রাখে ও তো রেপ কেসে ঢুকে যাবে, বলো। এরকম একটা আলু ভাতে চেহারা নিয়ে এরকমভাবে জেল খাটলে অসুবিধা হবে না? কষ্ট হবে না? গরম পড়েছে এখন। ভারতের মিলেনিয়াল জেন্সিদের মধ্যে কতটা রাগ, কতটা ক্ষোভ, কতটা তীব্র একটা আক্রোশ তৈরি হয়ে গেছে এই মোদী সরকারের বিরুদ্ধে। দাদা, আমরা দেখেছি ভোট আসে, নতুন নতুন পার্টি তৈরি হয়। এখন দেখছি ভোটের পরে নতুন পার্টি তৈরি হয়েছে, ককরোচ জনতা পার্টি। একদম ভারতীয় জনতা পার্টিকে ছাপিয়ে গেছে তার ফলোয়ার্স, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। কি বলবেন? দেখুন, আমি মানে এটাকে আমি ঠিক পার্টি বলে ধরছি না, এটা তো একটা প্যারাডি মুভমেন্ট থেকে শুরু হয়েছিল। আমি দুটো কথা বলছি। একটা হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের চিফ জাস্টিসের মুখ থেকে এরকম কথা আমাদের শুনতে হলো। মানে যে কোনো একটা সুস্থ গণতন্ত্র, একটা ফাংশনাল গণতন্ত্রে যে যুব সমাজ প্রতিবাদ করে, যে যুব সমাজ প্রশ্ন করে, তাকে নিয়ে গর্ব করবে একটা দেশ। মানে এটাই তো হওয়া উচিত, তাই না? মানে মানে একটা যুব সমাজ যদি সবকিছু মেনে নেয়, অন্যায়কে মেনে নেয়, অন্যায়ের সঙ্গে আপোষ করে, তার যদি সেখানে যদি ভাবে যে আমি খাবো দাবো মস্তি করবো, এটুকুই আমার জীবন, তার বাইরে কে বাঁচলো কে মরলো আমাকে যায় আসে না, সেই যুব সমাজকে নিয়ে আমি গর্বিত হবো? নাকি যে যুব সমাজ অন্যায়ের প্রতিবাদ করে, যে জানতে চায়, প্রশ্ন করে, উত্তর চায়, রাষ্ট্রের কাছে অ্যাকাউন্টেবিলিটি চায়, আমি তাকে আমার অ্যাসেট মনে করবো? এটা খুব দুর্ভাগ্যজনক। কোনো রাজনৈতিক দল নয়, এমনকি আমাদের দেশের চিফ জাস্টিস তিনি প্রশ্ন করা ক্রিটিক্যাল যুব সমাজকে দেশের লায়াবিলিটি মনে করেন। যেখানে কিনা আমাদের সংবিধান, কোর্ট, সুপ্রিম কোর্ট তারা মানুষের প্রশ্ন করার অধিকারকে পাহারা দেবে, এনকারেজ করবে, তার বদলে তিনি প্রশ্ন করাটাকেই লায়াবিলিটি মনে করেন এবং অপরাধ মনে করেন। প্রশ্ন করে যে কোনো কাজকর্ম নেই, এরা সব বেকার, চাকরি বাকরি পায়নি, এরা প্রশ্ন করছে, আরটিআই করছে। তো বেকার, এরা যে বেকার, এরা কোনো চাকরি বাকরি পায়নি, তার জন্য দোষটা কার? এদের দোষ না রাষ্ট্রের দোষ, ব্যবস্থার দোষ, সিস্টেমের দোষ, যারা এত বছর সরকার চালিয়েছে তাদের দোষ? আর তার বদলে তাদেরকে দোষ না দিয়ে দোষটা এদের হয়ে গেল যারা প্রশ্ন করছে। সুতরাং সেই একটা জায়গা থেকে যে এটা হয়েছে, সেটা খুব মানে আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক এটা। কিন্তু এটা দেখো, এটা হওয়ারই ছিল। ভারতের জেনজি মিলেনিয়াল তারা এই অপমানটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং তারা এর ফলে ভয় পেয়ে যাওয়ার বদলে তারা আরো বেশি করে বলেছে যে আমরা প্রশ্ন করব। এবং এই যে মানে কয়েক দিনের মধ্যে, মানে কয়েক বেলার মধ্যে কার্যত মানে কোটি কোটি মানুষ এটার সঙ্গে যুক্ত হয়ে গেল, এবং যে যা কিনা শুরু হয়েছিল একটা প্যারোডি থেকে তা একটা মুভমেন্টের আকার নিল। হ্যাঁ, তো এইটা কিন্তু মানে বোঝায় যে মানে ভারতের মিলেনিয়াল জেন্সিদের মধ্যে কতটা রাগ, কতটা ক্ষোভ, কতটা তীব্র একটা আক্রোশ তৈরি হয়ে গেছে এই মোদী সরকারের বিরুদ্ধে। এবং এখানে আমি একটা কথা বলছি, ধরো এরা করলো ককরোচ জনতা পার্টি, তারা বোধহয় 5টা দাবি করেছে আমি যে দেখলাম। দাবি কি? যে ভারতের জাজদের রিটায়ারমেন্টের পরে ভালো ভালো প্রাইজ পোস্টিং দিয়ে তাদেরকে বসানো যাবে না। কারণ এটা আমরা দেখছি বহু ক্ষেত্রে যে একজন জাজ বিরাট কোনোটা সিদ্ধান্ত নিচ্ছেন যা রাজনৈতিকভাবে কোনো একটা দলের পক্ষে যাচ্ছে, তারপর রিটায়ারমেন্টের পরে তার কদিনের মধ্যে তার রাজ্যসভার মেম্বারশিপ, তার লোকসভায় সে এমপি হয়ে যাচ্ছে, সে মন্ত্রী হয়ে যাচ্ছে, সব কমিটির মাথায় বসে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং জাজেদেরকে তুমি এমন কিছু অফার করতে পারবে না তার পোস্ট রিটায়ারমেন্টের জীবনে, যাতে করে কি না তার কর্মজীবনে তার সিদ্ধান্তকে তুমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে পারো। কেমন? কোনো বৈধ ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, তাহলে ইলেকশন কমিশনারকে তার দায়িত্ব নিতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। ভারতের কোনো ন্যায্য ভোটারের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়াটাকে তার প্রতি হওয়া একটা সন্ত্রাস বলে আমাদেরকে দেখতে হবে। মহিলাদের জন্য সমস্ত গণতান্ত্রিক যে ব্যবস্থা বা গণতান্ত্রিক যে স্ট্রাকচারগুলো আমাদের আছে, বিধানসভা, লোকসভা, বিভিন্ন রাজ্যের এবং দেশের মন্ত্রিসভা, সেখানে মহিলারা আমাদের দেশের পপুলেশনের অর্ধেক, তাদের জন্য অর্ধেক আসন সংরক্ষিত রাখতে হবে। অর্ধেক আসনে পুরুষ থাকবে, অর্ধেক আসনে মহিলা থাকবে। মেয়েরা দেশ চালনায় সমান ভাগিদারিত্ব করবে। বলছি, এই দাবিগুলোর মধ্যে মিডিয়াকে বড় বড় কর্পোরেটরা কন্ট্রোল করতে পারবে না, মিডিয়া মানুষের কথা বলবে। এই দাবিগুলোর মধ্যে অন্যায়টা কি আছে? এই দাবিগুলোর মধ্যে অপরাধটা কি আছে? তো অদ্ভুত একটা ব্যাপার দেখছি যে ভারতের
4,500 রাজনৈতিক দল রয়েছে ছোট বড় মিলিয়ে, ইলেকশন কমিশনের রেজিস্টার্ড। তাদের 4,499টা দলের এতে কোনো সমস্যা হচ্ছে না, খালি একটা দলের চুলকুনি হচ্ছে। বললো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা কথা, তার প্রতিবাদে একটা প্যারোডি অ্যাকাউন্ট হলো, তারা কতগুলো দাবি তুললো, তাতে সমস্যা হয়ে গেল ভারতের একটা রাজনৈতিক দলের। তার মানে কি, ভারতে এই যে ভারতের বৈধ নাগরিকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, মহিলাদেরকে রান্নাঘরে বন্ধ করে রাখা, তাদেরকে রাজনীতির পলিসি নির্ধারণের জায়গায় আসতে না দেওয়া, মনে করো জাজেদেরকে এক প্রকার লোভে তাদেরকে দিয়ে জাজমেন্ট নিজের পক্ষে করিয়ে নেওয়া, ম্যানিপুলেট করা। তার মানে কি, এইগুলো কোনো একটা পার্টির সম্পত্তি আমাদের দেশে, মানে কোনো একটা পার্টি এগুলো করা। এবং যদি এগুলোকে নিয়ে কেউ প্রশ্ন তোলে, গদি মিডিয়া আমরা যেটাকে বলি, গদি মিডিয়া এখন কার গোদে বসে আছে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে গোদটা আসলে কার কোলে বসা মিডিয়া। যদি আদানি আম্বানির টাকায় চলা, কোটি কোটি টাকায় দালালি করা কর্পোরেটের মিডিয়াকে নিয়ে যদি কেউ কথা বলে, তাহলে মিডিয়ার আগে একটা রাজনৈতিক দলের গায়ে লেগে যাচ্ছে। এবং দেখো, আমি এই যে একটা রাজনৈতিক দল বলে যাচ্ছি তোমাকে ইন্টারভিউতে, আমি কিন্তু একবার রাজনৈতিক দলের কোনো নাম বলিনি। কিন্তু তুমি দেখবে তোমার এই ভিডিওর কমেন্টে একটা রাজনৈতিক দলের লোকেদেরই দেখবে তুমি লাফালাফি দেখবে। মাঝে একবার সে একটা ছিল যে কোন একটা দেওয়ালে একটা লোক লিখছে যে আমাদের মুখ্যমন্ত্রী চোর। তৃণমূল আমরা যোগ বলতাম, হ্যাঁ, যে পুলিশ এসে তাকে এক থাপ্পড় মেরেছিল, যখন না মুখ্যমন্ত্রীকে চোর বলিস, তখন সে বলছে না আমি তো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছিলাম। যে পুলিশ তখন আমি এক থাপ্পড় বলে, তুই আমাদের কি মুরগি হয়েছিস, আমরা জানি না কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চোর। মানে এরাও ঠিক এরকম হয়ে যাবে, দেখবে। এবার আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম বলিনি, কিন্তু একটা রাজনৈতিক দলের সমর্থকরা কি তাদের আইটি সেলের কর্মীরা ঠিক জেনে যাবে যে কাদেরকে নিয়ে কথা হচ্ছে। অন্যায়ভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রশ্ন, জাজেদেরকে পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট দিয়ে তাদেরকে দিয়ে জাজমেন্ট নিজের পক্ষে করিয়ে নেওয়ার প্রশ্ন, মহিলাদেরকে রাজনীতির মূলধারায় আসতে না দেওয়ার প্রশ্ন, তাদেরকে রান্নাঘরের ভেতর আটকে রাখার যে মনোবাদী সংস্কৃতি তার প্রশ্ন, এই প্রশ্নগুলো তুললে দেখবে তুমি একটা রাজনৈতিক দলের লোকেদেরই গায়ে হাতে ঘাল লাগে, এবং তারাই দেখবে তোমার কমেন্ট এখন লাফালাফি করছে তোমার কমেন্ট বক্সে। আমরা দেখলাম যে 2026-এর ভোট এবং টিএমসির ভরাডুবি। আমরা দেখলাম যে যখন টিএমসির ভরাডুবি হলো, তখন টিএমসির বড় মেজো ছোট সব নেতারাই পদ্মসুর গাইতে শুরু করলো। এখন দেখছি যে বঙ্গভবনে দেখা করলেন শুভেন্দু অধিকারীর সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? কি করবে বলো, বেচারার নামে একটা রেপের কেস আছে, কি করবে বেচারা? সিআইডি তদন্ত করছে, যদি সরকারকে হাতে না রাখে ও তো রেপ কেসে ঢুকে যাবে। বলো, এরকম একটা আলু ভাতে চেহারা নিয়ে এরকম ভাবে জেল খাটলে অসুবিধা হবে না, কষ্ট হবে না? গরম পড়েছে এখন, কি করবে বেচারা? দেখা করেছে একটু, তাই না? ওর নামে তো সেই 2017-18 সাল থেকে জানোই তো তোমরা, একজন মহিলা ধর্ষণের অভিযোগ করেছিল। তার পরে মমতা ব্যানার্জির সিআইডি ওকে গ্রেপ্তার করতে গেছিল বাড়িতে, তারপর একটা সময় গিয়ে তৃণমূলে যোগ দিল। দেখো, বিজেপিকে নিয়ে আমরা ওয়াশিং মেশিন বলি, বিজেপিতে যোগ দিলে ময়লা জামা কাপড় পরিষ্কার হয়ে যায়, কিন্তু বিজেপি যদি ওয়াশিং মেশিন হয়ে থাকে, তৃণমূলও তো ধোপা বাড়ির গাধা, তাই না? সেই গাধার পিঠে চেপেও তো লোকে ধোপা বাড়িতে গিয়ে কাপড় কেচে আসতো। সুতরাং ও তখন ঢুকেছিল তৃণমূলে, ঢুকে ও রেপ কেসটা চেপে দিয়ে এখন এমএলএ হয়েছে। কিন্তু এখন সরকারটা এখন পাল্টে গেছে, এখন নতুন সরকার এসছে, তাদের হাতে এখন সিআইডি চলে গেছে। যে পুলিশ দুদিন আগে স্যালুট করতো, সেই পুলিশ এখন ডান্ডা নিয়ে তারা করছে। সুতরাং এখন যদি বেচারা বিজেপির সঙ্গে লাইন আপটা করতে না পারে, তাহলে তো রেপ কেসে জেলে ঢুকে যাবে। কি করবে বেচারা বল? ক্ষমতা দিয়ে পাপ ডাকতে চাইছেন, তাই বলছেন? দেখো, যার ঢাকার মতো পাপ নেই, সে কখনো আজকে এই দল কালকে ওই দল করে কখনো, তাই না? আমরা দেখলাম যে হকার উচ্ছেদ করা হচ্ছে, শিয়ালদা হাওড়া পরপর সমস্ত জায়গায় হকারকে উচ্ছেদ করা হচ্ছে। তোমরা আজকে আন্দোলনও করলে সেই বিষয়টি নিয়ে। দেখা গেছিল সে বিরোধী দল যেমন শুভেন্দু অধিকারী ছিল, তখন তিনি এই বিষয় নিয়ে অনেক কথা বলেছেন। এখন যখন ক্ষমতায় এসেছেন চুপ আছেন, তিনি হকার উচ্ছেদ করছেন, সেটাকে তিনি অনুমতি দিচ্ছেন। কি বলবেন? দেখো, সেই সময় শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা বলেছেন, এখন উনি নিজেই উচ্ছেদ করছেন, বা ওনার দলের পরিচালিত কেন্দ্রের সরকার তারা উচ্ছেদ করছে। আবার সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুলডোজার নামিয়ে হকারদের ঘরবাড়ি ভাঙছিলেন, তাদের দোকানপাট ভাঙছিলেন। 2024-এর লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে গোটা বাংলা জুড়ে হকারদেরকে তুলে দেওয়া শুরু হয়েছিল। সুতরাং এই ইতিহাসটাও মিথ্যে না। সুতরাং দুটোই সত্যি, কিন্তু আমরা এই উচ্ছেদটা হতে দেবো না, এটাও সত্যি।